কোথায় নিয়ে গেলে আমার মা ভালো হয়ে যাবে? কত টাকা লাগবে? আমি যেভাবে পারি আমি টাকা জোগাড় করে আল্লাহর কাছে চাইবো শুধু একটি জিনিস, তোমাকে যেন উনি সুস্থ করে দেন মা। তোমার সুখ ছাড়া আমার এই দুনিয়াতে আর কোনো কিছু চাওয়ার নেই মা, কোনো কিছু চাওয়ার নেই মা। আপনি নায়ক মান্নার সাথেও অনেক কয়টা কাজ করেছেন, 3টা ছবি। হ্যাঁ, তো আপনি এই নায়ক মান্না ভাই সম্পর্কে কিছু বলুন। আমার মনে আছে ও প্রিয়া তুমি কোথায় ছবিটি যখন মানে ব্যবসার দিক দিয়ে নাম্বার 1 পজিশনে চলে গেল, তখন মান্না ভাই একজন মেকআপ ম্যানকে দিয়ে আমাকে ফোন করাইলেন, যে আমাকে ফোন করে বললেন যে আপনাকে একটু মান্না ভাই দেখা করতে বলছেন, মান্না ভাই শুটিংয়ে আছে 4 নম্বর ফ্লোরে। তা আমি তখন আমাদের কাকরাইল অফিসে, ও প্রিয়া তুমি কোথায়, গুলিস্তান অফিসে ছিল। জি স্যার। আমি আসলাম, আসার পরে মান্না ভাই আমাকে হ্যান্ডশেক করে বললো যে লিটন একটু বসো, আমি একটা শর্ট দিয়ে তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা। আসলাম, বললো যে দেখো আমি তো সব ছবি দেখি, আমি কোনো ছবি বাদ দিই না, আমি কিন্তু তোমার ছবিটাও দেখছি। জি। লিটন তুমি একটা ছবি বানাইছো, মারাত্মক ছবি বানাইছো, এভাবে বললো। আমি খুব খুশি হয়েছি। আমি আসলে এই ছবিটা কে বানাইছে এটা দেখার জন্যই আমি তোমাকে একটু দাওয়াত দিচ্ছি। বাহ বাহ। তুমি এক কাপ চা খাও আমার সাথে বসে। এবং তোমাকে আজকে বলি, আমি মান্নার শিডিউল অনেকেই পায় না, জি। আমি মান্নার শিডিউলের জন্য অনেকে ঘুরে। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার জন্য আমার ওপেন শিডিউল, তুমি যখন চাইবে আমি তখন তোমার ছবি করবো, যাও। বাহ বাহ। একজন সুপারস্টার যখন এভাবে আপনাকে প্রপোজ করেন, কেমন ভালো লাগাচ্ছিল? কেমন? অনেক ভালো লাগছিল। আমি মান্না ভাইয়ের, যদিও মান্না ভাইয়ের ফ্যান ছিলাম, তখন আমি তাকে কিন্তু সেটা বলি নাই। জি। ফ্যান ছিলাম কেন, আমি অনিল কাপুরের ভক্ত ছিলাম। জি। আমি অনিল কাপুরের সব ছবি দেখতাম, তখন অনিল কাপুরের ভক্ত ছিলাম। মান্নার মধ্যে একটা অনিল কাপুরের ভাব আমি পাইতাম, আমার দেশের হিরো, আমার গর্ব, সেই হিসেবে আমি তার ভক্ত ছিলাম। পরে আমি তাকে জানাইছি, সে অনেক পরে জানাইছি যে মান্না ভাই আমি কিন্তু আপনার ভক্ত ছিলাম, কিন্তু সেটা আমি ওই যখন কাজ করছি তখন না, ছবি রিলিজের পর তারপরে জানাইছি। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মান্না ভাই সম্বন্ধে 5টা গুণের কথা বলুন। প্রথম কথা হলো, মান্না ভাই একটা ছবি করার সময় একটা ক্যারেক্টার আগে সে বুঝে নেয় যে এই ক্যারেক্টারটা কী। আচ্ছা। সে ডিরেক্টর যাই হোক, সে তার মতো করে বুঝে নেবে। দ্বিতীয় কথা হলো যে মান্না ভাই চলচ্চিত্রের জন্য মান্না ভাইকে যেটুকু পরিশ্রম করতে হয়, ছোট বড় কোনো ব্যাপার না, ডিরেক্টর নতুন হোক পুরাতন হোক, উনি মানে একজন ডিরেক্টরকে সম্পূর্ণভাবে ডিরেক্টর মনে করেন এবং ডিরেক্টরকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, প্রচণ্ড। উনি ডিরেক্টরের প্রতি এত শ্রদ্ধাশীল থাকেন যে একটা ডিরেক্টর একটা কথা বললে যদি ওনার পছন্দ হয় নাই, এত বিনয়ের সহিত তো সুন্দরভাবে সেটাকে সে বোঝায় যে আসলে মান্না ভাইয়ের সাথে কাজ না করলে বোঝা যাবে না উনি এত বড় মনের মানুষ। উনি অনেক বড় মনের মানুষ। এবং মান্না ভাই, অনেকে বলে যে মান্না ভাই শিডিউলে মানে ঠিক মতো কাজ করে না, বা আমার ছবিতে আমি একদিনও মান্না ভাইয়ের কোনো গ্যাপ পাইনি। সবচেয়ে বড় কথা, আমি একদিন অনেক সমস্যায় পড়ে যখন আমার প্রযোজক বললেন যে লিটন ভাই চলেন ছবিটা আমরা নেক্সট 2 উইক পরে ছবিটা রিলিজ করে দিই। আমি বললাম যে এখন পর্যন্ত ছবি ডাবিং শেষ হয় না, আপনি 2 উইক পরে কীভাবে রিলিজ করবেন? ও যে না, একটা সুযোগ আছে, করে দিই, একটা গ্যাপ আছে। আমি মান্না ভাইরে বললাম, মান্না ভাই তো না লিটন এভাবে ঠিক হবে না, তুমি পাবলিসিটি ছাড়া ছবিটা রিলিজ করো না, তোমার কাজ শেষ করে দিচ্ছি আমি। সে হোল নাইট জায়গা আমার ডাবিং শেষ করে দিচ্ছে, আমার ছোটোখাটো যে শর্ট ছিল দিয়ে দিচ্ছে, এবং ছবিটা সেন্সর করার জন্য উনি যথেষ্ট সহযোগিতা করছে, কিন্তু ছবিটা আমি তেমন পাবলিসিটি করতে পারিনি। আচ্ছা আচ্ছা। রিলিজ করে দিচ্ছে প্রডিউসার, কিন্তু ছবিটা আমার ব্যবসা সফল হয়েছে। যদিও মান্না ভাই কাস্টিং ছিল বলেই হয়তোবা আমরা পার পেয়ে গেছি। রাইট। মান্না ভাইয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। আকাশচুম্বী, রাইট। আমি জানি তুমি বুকের উপর কত বড় পাথর বেঁধে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। তোমার কসম, আমার আর তোমার মাঝে ভাঙন ধরিয়েছে, তাকে আমি সত্যিকারের সবক শিখিয়ে তারপরে আমি এই ঘরে আনবো।